থেকে বছর 10 আগে সুমন আরজিকর হাসপাতালে এক অতি ভৌতিক ঘটনার সম্মুখীন হয় এবং ওই সময়টায় কিন্তু সুমনের দাদু ওই হসপিটালে অর্থাৎ আরজিকর হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেই সুবাদে সুমনকে কিন্তু মাঝে মধ্যেই হাসপাতালে যেতে হতো এবং সেই সময় সুমন এক অতি ভয়ঙ্কর জিনিস প্রত্যক্ষ করে, যেটা প্রথম দিকে কেউ বিশ্বাস না করলেও পরে কিন্তু ওর বাড়ির লোকও বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। তো আমি সবাইকে বলবো, কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এই ঘটনাটা কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং ঘটনা আর খুবই ভয়ের একটা ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর আপনারা অনেকেই অনেক রকমের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথম হচ্ছে সেই ঘটনাটা যেন এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে, আর দ্বিতীয় হচ্ছে যেই ঘটনা যেন কোনো রকম বিদ্বেষমূলক না হয়, এমন কিছু ঘটনার মধ্যে না থাকে যেটা সবার সামনে শোনা যায় না, কারণ আমাদের চ্যানেলের ঘটনাগুলো কিন্তু ছোট থেকে বড় সবার শোনার মতো। তো সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা হাওড়া থেকে সুমন লিখে পাঠিয়েছে। প্রথমে আমি কিছু কথা বলে নিই সুমনের ফ্যামিলি সম্পর্কে। সুমনের ফ্যামিলিতে সুমনের মা, বাবা, সুমন, সুমনের দিদি এবং ওর দাদু, এই কজনই থাকতো। ওর দাদু কিন্তু অনেক বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। ওর দাদু যখন মারা যায় তখন ওনার বয়স ছিল 85। দাদু এমনিতে খুব ভালো একজন মানুষ ছিলেন। উনি প্রচুর মানুষের জন্য একসময় প্রচুর ভালো ভালো কাজ করেছেন, মানুষের হেল্প করতেন। এবার দাদুর যখন আস্তে আস্তে বয়স হয়ে যায় তো তখন কিছু বয়সজনিত কারণের জন্য দাদুকে ডাক্তার দু একটা বিষয় সাবধান করে। প্রথম যেটা দাদুকে বলে যে আপনার কোনো মশলাদার খাবার খাওয়া চলবে না। তো দাদু মশলা দিয়া খাবার খেতে খুব ভালোবাসতেন, তেল মশলাযুক্ত খাবার খেতে। তো যেহেতু ওনার অনেকটা বয়স হয়ে গেছিল, ডাক্তারবাবু বলেছিল যে সেটা আপনার খাওয়া চলবে না। আর দ্বিতীয় হচ্ছে যে এই সুমনের দাদু সারা দিনে 3-4-5টা বিড়ি খেতেন, মানে আগে আরও বেশি বিড়ি খেতেন, এবং ওনার একটা নেশা ছিল। মানে সবাই বারণ করতো, ওনার নিজের ছেলে বারণ করতো, আত্মীয় স্বজন সবাই বলতো, কিন্তু ওই সেই খুব বিড়ি খাওয়াটাকে কমিয়ে কমিয়ে উনি 3-4টেতে নামিয়েছিলেন। কিন্তু ওই দিনে 2-3টে বিড়িও মানে ওনার শরীরের পক্ষে কিন্তু খুব একটা ভালো ছিল না। তো বাড়িতে সুমনের বাবা খুব বকাবকি করতো। তো এরকম হতো যে হয়তো কিছুদিন বকাবকি করলো, তো কিছুদিন বন্ধ থাকতো। আবার কিছুদিন পরে উনি ওনার মানে নাতি আর কি সুমনকে খুব ভালোবাসতো। তো সুমনকে বলতো যে আমাকে একটা বিড়ির প্যাকেট এনে দে, আমি এটা 2 সপ্তাহ চালাবো, আমি বেশি খাবো না। এবার সুমন ওর দাদুকে খুব ভালোবাসতো। তো দাদুকে বলতো যে দাদু তুমি তো এটা খেলে শরীর খারাপ হয়ে যাবে তোমার, তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তো দাদু বলতো দূর, ওসব কিচ্ছু হবে না, তোর বাবা মা বেশি ভয় পায়, আমাকে এনে দে, আমি 1-2টো খাবো, আমি পুরোও খাবো না, একটুখানি ধরাবো, ধরিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই ফেলে দেবো। এবার ছোটো থেকেই সুমন মানে দাদুর খুব ন্যাওটা আর কি, মানে দাদু যেখানে যাবে সেখানে ও যাবে, এরকম টাইপের। তো মাঝে মধ্যে যে ভাবতো যে ঠিক আছে এনে দিই, এরকম মাঝে মধ্যে এনে দিত। আবার সেটা কিন্তু ওর মা বাবাকে লুকিয়ে আনতো, কারণ সুমন যদি
মানে বিড়ি এনে দিচ্ছে, এটা যদি ওর বাবা মা দেখতো, কখনো যদি দেখতে পেয়ে যেত, খুব বকতো ওকেও যে কেন তুই দাদুকে এটা দিচ্ছিস, জানিস সেটা দাদুর পক্ষে খারাপ। আর ও যখন দাদুকে বলতো যে তুমি কেন বিড়ি খাচ্ছ, তো তখন দাদু বলতো ও কিছু হবে না, আমি আমি সারা জীবন মানুষের অনেক ভালো করেছি, অনেক মানুষের ভালোর জন্য চিন্তা করি, তো আমার যখন আমাকে ভগবানের তুলে নেওয়ার হবে, ভগবান এমনিই আমায় তুলে নেবে, তো তার জন্য আমি বিড়ি খেলেও যা হবে, না খেলেও তাই হবে, মানে এরকমভাবে উনি যুক্তি দিতেন নিজের নাতিকে। তো দাদুর সাথে ওই নাতির একটা অন্তরঙ্গ সম্পর্ক, ঠিক আছে। এবার ওর দাদুরকে কিন্তু মানে সুমনের মা খুব মানে যেভাবে ঠিক ডাক্তার বলেছে কম তেল মশলাযুক্ত খাবার দিতে, সময় সময় খাবার খেতে, সেরকমভাবেই কিন্তু খাবার দাবার দেওয়া হতো এবং দাদু খেয়েও নিতেন। এবার কখনো কখনো হয়তো দাদু মানে তার ছেলের বউকে বলল যে অনেক দিন এরকম খাবার খাচ্ছি, একদিন একটু ভালো করে কষিয়ে একটু সুন্দর করে তেল মশলা দিয়ে একটা মাছের ঝোল করো না, আমি এক পিসই মাছ খাবো কিন্তু একটু খুব তেল মশলা দিয়ে খেতে ইচ্ছে করছে। এবার ছেলের বউয়েরও খুব খারাপ লাগতো যে এভাবে শ্বশুরমশাই বলছে, তো ঠিক আছে একটা দিন রান্না করি, তো একটা দিন উনি রান্না করে গুছিয়ে গাছিয়ে খেতে দিতেন। এবার যেহেতু ভদ্রলোক খেতে খুব ভালোবাসতেন, মানে উনি একটু সেদিন হয়তো একটু বেশি ভাত খেয়ে ফেললেন কি একটু বেশি খাবার খেয়ে ফেললেন, এরকম মাঝে মধ্যেই হতো। আর যেহেতু দাদুর একটা পেটের সমস্যা ছিল, যার জন্যই ডাক্তারবাবু বলেছিলেন যে আপনাকে খুব হালকা ফুলকো খেতে হবে, তো কখনো কখনো কি হতো যে ওর দাদু না খুব অসুস্থ হয়ে পড়তো, এবং যখন উনি অসুস্থ হয়ে পড়তেন হঠাৎ করে ওনার সোডিয়াম পটাশিয়াম এই লেভেলগুলো শরীরে পড়ে যেত এবং তখন ওকে হসপিটালাইজড করতে হতো। এবার সে হসপিটালে থেকে কিছুদিন স্যালাইন ট্যালাইন দিয়ে তারপরে ওনাকে মোটামুটি সুস্থ করে বাড়ি নিয়ে আসা হতো। তো এরকম কিন্তু বছরে 3বার মতো তো হতোই, কখনো কখনো 4বারও হতো যে দাদুকে হসপিটালে ভর্তি করা হচ্ছে। এবার মাঝে মধ্যে ওই যে বিড়ি খেতেন, তো সেই জন্য ওনার লাংসেও মাঝে মধ্যে প্রবলেম হতো, আর যেহেতু অনেকটা বয়স হয়ে গেছিল, তো ওই রকম ডাক্তারের কাছে যেত, হসপিটালাইজড হতো, আবার কিছুদিন পরে হসপিটাল থেকে ছেড়ে দিত, সুস্থ হয়ে উনি আবার বাড়ি ফিরতেন। তো এইভাবেই আর কি চলছে। এবার এই যে দাদু যিনি ছিলেন সুমনের, তো তিনি না মানে সবসময় সুমনকে একটা কথা বলতেন যে আমার না এখনো মানুষের জন্য করতে খুব ইচ্ছে করে, এখন তার শরীর দেয় না। মানে আগে এরকম ছিল, যেটা সুমন লিখেছে ইমেলে, যে পাড়ায় হয়তো কোনো বাড়িতে কোনো মেয়ের বিয়ে রয়েছে, সেই বিয়ের বাজার কোথা থেকে হবে যেখানে আর কি ভালো মানের জিনিস অল্প দামে পাওয়া যাবে, উনি নিজে চলে যেতেন সেখান থেকে গিয়ে সমস্ত রান্নাবাড়ির মালপত্র কিনে আনতেন। তারপরে হয়তো কোনো জায়গায় বরযাত্রীকে আনতে যেতে হবে, তো কী করতো সুমনের এই দাদু চলে যেতেন, বরযাত্রীকে নিয়ে আসতেন, সমস্ত কিছু গুছিয়ে করতেন। আগে মানে আগে তো বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশি হতো, তো সেই সকাল থেকে উনি খাটতেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, মানে প্রচুর কাজ করতেন উনি। এবং পাড়াতে সবাই কিন্তু এই দাদুকে খুব মান্যগণ্য করতো, মানে হয়তো 15ই আগস্ট ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, তুই দাদুকেই সবার আগে ডাকা হতো যে আপনি করুন। পাড়ায় যে ক্লাব ঠ্যাব ছিল সবাই দাদুকে খুব ভালোবাসতো, কারণ উনি এত মন খোলা মানুষ ছিলেন, এত মানুষের জন্য করেছেন যে পাড়ার প্রত্যেকটা লোকেরই মানে হয়তো কাউকে না কাউকে উনি কখনো না কখনো জীবনে হেল্প করেছেন। তো এরকম একটা মানুষের প্রতি সবারই একটা আলাদা রকমের রেসপেক্ট থাকবে, তো সেটা সুমনের দাদুর প্রতি সবার ছিল। হুম। এবার আস্তে আস্তে ওনার বয়স অনেক বেড়ে যায়, তো উনি আর সেভাবে হাঁটতে চলতে একটু ওনার অসুবিধে হতো, বাড়ি থেকে কেউ ছাড়তে চাইতো না, ওনার ছেলে ছেলের বউ বলতো যে না না তুমি অনেক করেছো, এখন আর এরকম কিছু করো না। তো উনি মানে মাঝে মধ্যে দুঃখ করে সুমনকে বলতো যে আমার না এখনও মানুষের জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে, এই যে পাড়ায় একটা কাজ হচ্ছে আমি কিছু করতে পারছি না, বাড়িতে বসে আছি, মানে ওরা হয়তো বিকেলবেলা আমাকে ডেকে নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে, এটা আমার ভালো লাগে না, আমার এখনও ইচ্ছে করে মানুষের জন্য কিছু করি, মানুষের যদি একটা কোনো সমস্যার সমাধান করে দিতে পারতাম আমার খুব ভালো লাগতো। এবার সুমন বলতো তুমি তো সারা জীবন অনেক করেছো মানুষের জন্য, মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছো, খেটে খুঁটে সাহায্য করেছো, বাড়িতে হয়তো একটা তার বিশাল কাজ করার মতো সেরকম কেউ নেই, তুমি তার জন্য করেছো। আবার ইভেন এরকমও হয়েছে যে ওদের পাড়ায় হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে, সেই মুহূর্তে হয়তো তার বাড়ির লোকেরা নেই, ওই দাদু তাকে নিয়ে হাসপাতালে ছুটেছে, সমস্ত কাজকর্ম করেছে, নিজের পয়সা থেকে তাকে চিকিৎসা করিয়েছে, পরে হয়তো তারপরে তার বাড়ির লোক এসেছে টাকা পয়সা দিয়ে দিয়েছে। কিন্তু ওই সময় যে ওই ছোটাছুটি করা, বাড়ি থেকে হাসপাতাল নিয়ে যাওয়া, সব কিছু যে করা, এগুলো না মানে উনি প্রচণ্ড রকমভাবে মানে মিস করতেন আর কি, যে এখন আমার বয়স হয়ে গেছে, এখন আমি করতে পারছি না। এবার আর ওদিকে আমি বললাম যে মাঝে মধ্যেই কিন্তু উনি মানে দিনে 2-3টে করে বিড়ি খেতেন, আর যখন হয়তো কেউ দেখে ফেললো তখন আবার কিছুদিন বন্ধ। এবার এরকম করেই
একটা সময়, তখন সময়টা ছিল শীতকাল, তো বয়স হয়েছে দাদুর 84 বছর বয়স। সেই সময় না দাদুর কোনো কারণে শীতকালে একটু ঠান্ডা লেগেছে, ঠিক আছে, ঠান্ডা লেগে গেছে। এবং শীতকালে সেবার ওদের বাড়িতে ওর দাদু বলছে যে আমি অনেক দিন ভালো করে পিঠে পুলি খাই না, তো সুমনের মাকে বলেছে যে বৌমা তুমি বেশি করে পিঠে পুলি করো, তো পিঠে পুলি খেলে তো আর অসুবিধে নেই পেটে, এটা তো আর তেল মশলা ঝালের কিছু ব্যাপার নেই, তুমি বেশি করে করো, আমি খাবো। তো উনি 5-6 রকমের পিঠের কথা বলেছেন। এবার সুমনের মাও সবকটাই বানিয়েছে। এবার উনি না মানে খুব তৃপ্তি করে পিঠে পুলি খেয়েছে, বাড়িতে সবাই খেয়েছে। দাদু তো খুব খুশি যে উনি এরকম বলেছেন যে এই পিঠে খাবো, একটু ভালো করে করো। আর সুমনের মা রান্না খুব ভালো করতে ভালোবাসেন আর খুব ভালো বানানো, তো ওর মাও সুন্দর অনেক রকমের পিঠে পুলি পাটিসাপটা সব করে খাইয়েছে। এবার খেয়ে তো উনি খুব খুশি। এবার শীতকাল, একটু বয়স্ক মানুষ তো একটুখানি মনে হচ্ছে যে একটু বিড়ি খাই, তো সুমনকে বলেছে যে একটু পয়সা দিয়ে বলছে আমাকে একটা বিড়ির প্যাকেট কিনে এনে দে। এবার সুমন প্রথমে বলেছে না না দাদু তোমাকে বিড়ি খেতে হবে না, বলছে না রে শীতকাল খুব অসুবিধে হচ্ছে, যা না একটা কিনে এনে দে না। তো সুমন কি করেছে, পাড়ার একটা দোকান থেকে লুকিয়ে বিড়ির একটা প্যাকেট দাদুকে দিয়েছে। এবার দাদুর ঘরটা ছিল একদম কর্নারের দিকে, একটা বড় ঘর, এবং ওই ঘরের সাথে অ্যাটাচ একটা বাথরুমও ছিল, তো দাদু ওই ঘরেই থাকতেন। এবার শীতকাল, এবার দাদু ভাবছে যে দাদু যদি বিড়িটা ধরায় বিড়ির গন্ধ ঘরে যাবে, এবার ঘরে যদি যায় ছেলের বউ রয়েছে তারা যদি বিড়ির গন্ধ পায় তাহলে তারা বুঝে যাবে যে দাদু বিড়ি খাচ্ছে। তো ওই ঠান্ডার মধ্যে কি করেছে দাদু, মানে জানলাটা খুলে উনি বিড়ি খাচ্ছে, যাতে ঘরের ভিতর দিয়ে গন্ধটা অন্য ঘরে না যায়। এবার বয়স্ক মানুষ তো উনি বিড়ি ঠিড়ি খেয়ে খুব ঘুম পেয়ে গেছিল হয়তো, উনি জানলাটাকে খোলা রেখে শুয়ে পড়েছেন ভুল করে। এবার সেদিন ছিল খুব ঠান্ডা, আর তার আগে থেকেই কিন্তু দাদুর ঠান্ডা লেগেছিল। এবার ওই যে বিড়ি খাওয়ার জন্য উনি জানলাটা খুলেছিলেন এবং বন্ধ করতে ভুলে গেছিলেন, তো সেই যে সারা রাত ঘরে ঠান্ডা ঢুকেছে, যেহেতু বয়স্ক মানুষ অলরেডি ঠান্ডা লাগা ছিল, ওনার না সারা রাত ওরকম জানলার পাশে শুয়ে পুরো জ্বর এসে যায়। এবার তো খুব মানে সকালবেলা উনি মানে যতই বয়স্ক মানুষ হোক উনি কিন্তু 6টা সাড়ে 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে উনি নিজের ঘর থেকে বাইরে বেরোতেন, বাথরুম টাথরুম সেরে উনি বাইরে থাকতেন। এবার সকাল থেকে দাদুকে দেখা যাচ্ছে না, 7টা সাড়ে 7টা বেজে গেছে। তো এবার চা নিয়ে যাওয়ার সময় সুমনের যে মা তিনি ভাবলেন যে এরকম তো হয় না, শ্বশুরমশাই তো উঠে যান। তো উনি কী করেছেন, ঘরের দরজাটা মানে খোলার চেষ্টা করছেন, তো দেখছি দরজা ভিতর থেকে বন্ধ। তো এবার উনি পাশের ঘরের পাশের একটা মানে যে মানে ঘরের কাছের যে জানলাটা ছিল সেটা জানলাটা বন্ধ ছিল, তো উনি বন্ধ জানলা দিয়ে ডাকছে শ্বশুরমশাইকে, দেখছে কোনো সাড়া নাড়া নেই। তো উনি কী করেছেন, জানলার দুটো কপাটকে একটু ফাঁক করে কাঠের উনি ফাঁক করে দেখছেন যে উল্টো দিকে জানলাটা খোলা, আর খাটের মধ্যে উনি শুয়ে আছে। এবার সঙ্গে সঙ্গে উনি তো ঘরে সবাইকে ডাক দিয়েছে, সুমন, ওর দিদি, ওর বাবা সবাই বেরিয়ে এসছে, এবং পিছন দিয়ে গিয়ে ওই যে পিছনের যে জানলাটা ওটা ওখান থেকে গিয়ে দেখছে যে জানলাটা পুরো খোলা এবং উনি খাটের মধ্যে কুঁকড়ে শুয়ে আছে। যাই হোক, তো প্রচণ্ড ডাকাডাকি হলো, উনি মানে অনেকক্ষণ যখন ডাকাডাকি হয়ে গেছে, তো তখন ওনার একটু গোঙানির শব্দ শোনা যাচ্ছে, মানে ওনাকে যে সবাই ডাকছে সেটা দাদু শুনতে পাচ্ছে, কিন্তু ওনার ক্ষমতা নেই যে উনি কিছু একটা ঠিকঠাক উত্তর দেবেন বা বিছানা থেকে উঠে এসে দরজা খুলে উনি বাইরে আসবেন, সেই ক্ষমতা ওনার মধ্যে নেই। এবার তো সবার চিন্তা হয়ে গেছে, তো যাই হোক ধাক্কাধাক্কি করে দরজার ছিটকিনি ছিল সেই ছিটকিনি খুলে বেরিয়ে যায়, এবং সবাই তারপরে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে দেখছে ওনার ঘরটা পুরো ঠান্ডা হয়ে আছে, যেহেতু সারা রাত ওরকম শীতের মধ্যে জানলা খোলা ছিল, আর ওদের বাড়ির পাশে পিছনের দিকটা না তখন একটু ফাঁকা ছিল, কোনো বাড়িঘর সেরকম ছিল না, কিছুটা দূরে ছিল, ফলে ওর দাদুর ঘরটা যেহেতু কর্নারের দিকে, তো খুব হাওয়া ঢুকতো। এবার সবার তো খুব চিন্তা হয়ে গেছে, তো দাদুর গায়ে হাত দিয়ে বোঝা যাচ্ছে যে ধুম জ্বর এসেছে। এবার মানে ওনার কোনো হুঁশ নেই, মানে উনি বেঁচে আছেন অবশ্যই, ওনাকে ডাকলে উনি হুম হুম করে মানে জাস্ট রেসপন্স করছেন, এর থেকে বেশি উনি কিছু করতে পারছেন না, কারণ ওনার গায়ে প্রচণ্ড জ্বর। তো মানে প্রচণ্ড কেলেঙ্কারি ব্যাপার। এবার সুমন যেই ঘরে ঢুকেছে, তো ও তো বুঝতে পেরেছে ব্যাপারটা কি, তো সঙ্গে সঙ্গে দাদুর বিছানার নিচে একটা জায়গা ছিল, সেখানে দাদুই বিড়ির প্যাকেটটা রাখতো। এবার ভাবছে যে এবার সবাই জিজ্ঞেস করবে, তো ও না কি করেছে,
ওই বিছানার ওই কর্নার থেকে ওই বিড়ির প্যাকেটটা সরিয়ে দিয়েছে যাতে কেউ দেখতে না পায়। যাই হোক, এবার তো দাদুকে মানে জ্ঞান ফেরানোর সবাই চেষ্টা করছে, তো বুঝতে পারছে যে দাদুর জ্ঞান এভাবে ফিরবে না। তো সঙ্গে সঙ্গে ওনাকে হাওড়ার যে ওদের বাড়ির কাছের যে একটা হাসপাতাল ছিল যেখানে দাদুকে মাঝে মধ্যেই ভর্তি করাতে হতো, তো সেখানেই ভর্তি করানো হয়েছে। এবার সেখানে ডাক্তারবাবু মানে একদম চেনা পরিচিত, এতবার মানে বছরে 2-3বার তো যাই। তো বলছে, ও আবার এই দাদু শরীর খারাপ হয়েছে? বলছে হ্যাঁ, এরকম কি জানি, সব তো জানলা তো মানে বন্ধই করে দেয় ওর মা সন্ধে টন্ধে যখন দেয়। তো ভেবেছে হয়তো কোনো কারণে হয়তো উনি খুলেছিল বা দরজার জানলাটা খুলে গেছে। এবার উনি যে ডাক্তার ছিল, তো সে চেক আপ করে বলছে যে ওনার তো প্রচণ্ড কনজেশন, প্রচণ্ড মানে কফ বসে গেছে। বলছে যে এনাকে যেটুকু ট্রিটমেন্ট এখানে দেওয়ার সময় আমরা দিচ্ছি, আপনি বরং বড় হাসপাতালে আপনাকে রেফার করে দেবো আমরা, কারণ এখানে ওনার চিকিৎসা করার মতো মানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার নেই, কারণ তখন অনেকটা উনি মানে ওনার শরীর অনেকটা খারাপ হয়ে গেছে। এবার দাদুকে তো যা যা সেই সময় দেয়া সেগুলো দেয়া হলো, কিন্তু খুব বেশি উন্নতি হলো না। 2 দিন ওই হাসপাতালেই রইল, কিন্তু খুব একটা উন্নতি হলো না। মানে দাদু এই চোখ খুলে তাকাচ্ছে আর প্রচণ্ড কফ বসে গিয়ে লাংসে খুব মানে বাজে অবস্থা। এবার দাদুকে ওই আরজি কর মেডিকেল কলেজে রেফার করা হলো, নিয়ে যাওয়া হলো দাদুকে। এবার সেখানে গিয়ে ডাক্তারবাবু বললেন যে ওনার অনেকটাই বয়স হয়েছে যেহেতু, তো বলছে আমরা সব রকমই চেষ্টা করব, কিন্তু যেহেতু ওনার বয়সটা অনেক বেশি আর ওনার আগে থেকেই ঠান্ডা লাগা ছিল, তো রিকভার হতে হয়তো অনেকটা সময় লেগে যাবে, কিন্তু হয়তো হয়ে যাবে, মানে একেবারে যে আশা দেয়নি তা নয়। এবারে দাদুকে ওখানে ভর্তি করা হলো। তখন দাদুর কন্ডিশন খুব খারাপ, মানে খুবই খারাপ। উনি কথাও বলতে পারছেন না, মানে চোখগুলো মাঝে মধ্যে মেলে তাকাচ্ছেন, আর খুবই খারাপ কন্ডিশন। এবার সুমনের তো ওদিকে মনটা খুব খারাপ, কারণ সুমন বুঝতে পারছে যে দাদু নিশ্চয়ই যাতে বিড়ির গন্ধ ঘরে না যায় সেই জন্যই জানলা খুলে বিড়ি খাচ্ছিল। এবার সুমন ভাবছে দাদু এতটা ভুলো মন কী করে হয়ে গেল যে জানলা খুলে শুয়ে পড়লো এরকম ঠান্ডার মধ্যে। তারপরে ভাবছে যে হয়তো বয়স্ক মানুষ, হয়তো খেয়াল ছিল না, শুয়ে পড়েছে। এবার ও তো মনে মনে না মানে প্রচণ্ড নিজেকে দুষছে, যেটা আমি কি করলাম, দাদু আমাকে বললো বিড়ির প্যাকেট এনে দিতে, আমি কেন এনে দিলাম, আমি যদি এনে না দিতাম তাহলে হয়তো আজকে এই দিনটা আসতো না। ওর মনে মনে খুব খারাপ লাগছে। এবার ও তখন মনে মনে ভাবলো যে যেভাবেই হোক দাদুকে সুস্থ করতেই হবে, এবং দাদু একবার এবার সুস্থ হোক, আমি দাদুকে এবার পরিষ্কার বলে দেবো যে তুমি আমাকে যাই বলো, মারো ধরো, আমি কিন্তু তোমাকে আর বিড়ির প্যাকেট এনে দেবো না। মানে ও মনে মনে এগুলো ভাবছে যে দাদুর শুধু সুস্থ হওয়া বাকি, এরপরে আমিও খুব স্ট্রিক্ট হয়ে যাব। বাড়িতেও সকলের খুব মন খারাপ। এবার প্রত্যেক দিনই কেউ না কেউ দেখতে আসে, যেহেতু পাড়া প্রতিবেশী সবাই ওনাকে খুব ভালোবাসতো, সবাই দেখতে আসছে, বিভিন্ন রকমের আর কি সবাই বিভিন্ন কথা বলছে যে হ্যাঁ মানে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু মাঝে মধ্যেই সুমনের কেন জানি না মনে হচ্ছে যে সব কিছু ঠিক হবে তো, মানে দাদু আবার সুস্থ হয়ে যাবে তো, এরকম। এবার ওইখানে যখন ওই আরজি করে যখন দাদু ভর্তি ছিলেন, তখন মাঝে মধ্যেই কিন্তু মানে প্রত্যেক দিন এমনিতে তো আসতোই, মানে সুমনের মা বাবা দেখা করতে আসতো, কিন্তু কখনো কখনো হয়তো কোনো কাজের জন্য ওনারা আসতে পারলেন না, সুমন কিন্তু ডেইলি যেত। আর অনেক সময় হতো যে কোনো ওষুধ হোক বা ইঞ্জেকশন হোক, যেটা হয়তো ওই হাসপাতালে তখন সেই মুহূর্তে নেই, তো সেটা বাইরে থেকে কিনে দিতে হবে। তো সেই জন্য ডাক্তার হয়তো বলতো যে আপনার পেশেন্টের এই ওষুধটা লাগবে বা এই ইঞ্জেকশনটা লাগবে, এটা আমাদের এখানে সাপ্লাই নেই, আপনি বাইরে থেকে কিনে এনে দিন। তো সুমন তখন চলে যেত, গিয়ে সমস্ত কিছু করে ঠরে আবার চলে আসতো। এবারে যেটা হলো যে এরকম অক্লান্ত পরিশ্রম করে দাদুর মোটামুটি মানে সেন্স এলো, মানে আগে যেমন শুধু চোখ খুলতে পারছিল, সেরকম করে কোনো কথাবার্তা বলতে পারছিল না, তো সেই জায়গা থেকে ওনার একটু উন্নতি হলো আরজি করে ভর্তি করার পরে। তো ওনার মোটামুটি উনি খুব আস্তে আস্তে 2-1টা প্রশ্নের উত্তর দিতে পারছিলেন, কিন্তু কন্ডিশন তখনও খারাপই আর কি। এবার ডাক্তারবাবুর সাথে কথা হলো, ডাক্তারবাবু বললেন যে দেখুন ওনার তো প্রচুর বয়স হয়েছে, আর মেডিসিন একটা পেশেন্টকে দেয়া হলো, তো সেই পেশেন্টের শরীরে মেডিসিনটা কিভাবে কাজ করবে, তার শরীর যেটা কতটা গ্রহণ করবে, এটা কিন্তু পেশেন্টের শরীরের উপরে ডিপেন্ড করে। এবার ওনার অনেকটা বয়স হয়েছে, তো সেই জন্য রিকভারি হতে অনেক টাইম লাগছে, এবং এটা বলে দিলেন যে উনি যদি সুস্থ হয়ে যান এরপর থেকে কিন্তু ওনার
মানে কোনো রকম, মানে যেহেতু ওনার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, অলরেডি ওনার বুকে কফ বসে গেছিলো, তার মধ্যে আবার উনি বিড়ি খেয়েছেন, তো এই স্মোকটা কিন্তু ওনার শরীরটা নিতে পারেনি। তো সেই জন্য একটা হালকা ইনফেকশন মতো হয়ে গেছে, তো ওটা সারতে সময় লাগবে। এবার এই পুরো বিষয়টাতে মনে মনে না, মানে পুরোটার জন্য, মানে পুরো ব্যাপারটার জন্যই সুমন নিজেকে দায়ী করতে থাকে এবং ওর খুব খারাপ লাগে। এবং ও তো মনে মনে ভাবলো যে না, অনেক হয়েছে, আর এরকম হবে না। এবার দাদু একটু একটু সুস্থ হয়েছে। এবার একদিন ও এরকম গেছে, তো সেদিন ও মানে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, ঠিক আছে, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে এবং ওকে হসপিটাল থেকে ফোন করে বলে যে দাদুর কন্ডিশনটা একটু খারাপ হয়েছে আবার, এবং ইমিডিয়েট একটা ইঞ্জেকশন লাগবে, এবং সেই ইঞ্জেকশনটা ওখানে অ্যাভেলেবেল নেই, তো বাইরে থেকে কিনে দিতে হবে। সুমন সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং হসপিটালে যায়, কাগজটা নেয় যে কী ইঞ্জেকশন, সেটা নিয়ে ওর সঙ্গে সঙ্গে ওই আরজি কর মেডিকেল কলেজ থেকে বেরিয়ে বেশ কিছু ওষুধের দোকান রয়েছে, তো ডাক্তারবাবু বলে দেয় আপনি সামনেই পেয়ে যাবেন, তো সেখানে যায়। এবার তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে। ভালো কথা, রাত হয়েছে, এবার ও ওটা নিয়ে গেছে। এবার ওর দাদু মেল ওয়ার্ড যেটা, সেখানে ভর্তি ছিল। এবার ওই ওয়ার্ডটার বাইরে একটা বড় করিডোর রয়েছে, বহু পুরনো মেডিকেল কলেজ, বুঝতেই পারছেন, তো বিশাল একটা করিডোর মতো রয়েছে, এবং মানে মেল ওয়ার্ডটা অনেক বড়, বিশাল বড় আর কি। এবং তার পাশে যে করিডোর মতোটা রয়েছে, এবার ওখানে ও মানে এই ইঞ্জেকশনটা নিয়ে ও দৌড়তে দৌড়তে এসছে, এসে ওখানে যিনি নার্স ছিলেন তার হাতে দিয়েছে, তো উনি দেখে টেকে বললেন ঠিক আছে। এবার কাজ হয়ে গেছে, বাট ওকে তার ওখানে ওখানে থাকতে দেবে না, আর ভিজিটিং আওয়ারও শেষ, তখন রাত হয়ে গেছে, বাইরের কাউকে ডাকা যাবে না, তো ও দাদুকে দেখে বেরোচ্ছে, ওই করিডোরটা দিয়েও হাঁটছে, এবং যেহেতু অনেকটাই রাত, কোনো আর এমনি আর মানে হসপিটালের লোকজন ছাড়া আর বাইরের কেউ ওখানে নেই। এবার ও না মানে হঠাৎ করে ওর মনে হলো, হেঁটে হেঁটে যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামবে, ঠিক সেই মুহূর্তে ওর মনে হলো ঠিক ওর বা কাঁধের পাশ দিয়ে একটা খুব ঠান্ডা হাওয়া মতো সাট করে সরে গেল, খুব ঠান্ডা একটা হাওয়া। এবার ওর না মানে সময়টা শীতকাল ছিল, এবার ও ভাবলো যে হয়তো বিশাল বড়, মানে মেডিকেল আরজি কর মেডিকেল কলেজটা তো বিশাল বড়, এবার ভেবেছে হয়তো কোনো জানলা বা কোনো দরজা দিয়ে হয়তো বাইরের ঠান্ডা হাওয়া ঢুকছে, যেহেতু সময়টা শীতকাল ছিল। এবার ও সেটা ভাবলো। এবার ভাবার পরে না ওর কেমন যেন শরীরটা ভারী হয়ে এলো, শরীরটা ভারী হয়ে এসছে, ভালো কথা। এবার ও না মানে ভাবলো যে এটা কি, মানে কিরকম একটা গাটা গুলিয়ে উঠলো ওই হাওয়াটা যখন ওর গায়ে লাগলো। যাই হোক, ও সিঁড়ি দিয়ে নামছে নিচে। এবার ও দেখছে যে ও সিঁড়ি দিয়ে নামছে, ওই করিডোরটায় ও ছাড়া কেউ ছিল না কিন্তু, এবং ওই করিডোরটা থেকেই একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। এবার করিডোরে ও ছাড়া কেউ নেই, ওই সিঁড়িটা ওপর থেকেই নিচে নামছে, ফলে সেখানেও কেউ থাকাটা খুব স্বাভাবিক নয়। বাট স্টিল ও যখন সিঁড়ি দিয়ে নামছে, ও হঠাৎ করেই দেখছে, মানে চোখের পলকে দেখছে সামনে একটা কেউ নামছে, ঠিক আছে। এবার ও ভেবেছে হাসপাতাল, প্রচুর লোকজন আসা যাওয়া থাকতে পারে, এত এত পেশেন্ট, অন্য কারোর হয়তো বাড়ির লোককে কোনো একটা এমার্জেন্সি কাজে হয়তো কিছু দিতে আসতে হয়েছে। এবার নামছে, নামতে নামতে ও দেখছে যে একটা লোক বা একটা ছেলে, সেটা ও খেয়াল করেনি তার বয়স কীরকম হবে, সেই সিঁড়ি দিয়ে নামছে, মানে দেখুন একটা মানুষ যদি সিঁড়ি দিয়ে নামে একটা মিনিমাম তো আওয়াজ হবে, সে যে একটা সিঁড়ি একটার পর একটা স্টেপকে কভার করে করে নামছে, এবং ও দেখছে যে ও নামছে, ও নিজের পায়ের আওয়াজ পাচ্ছে, কিন্তু সামনে যে রয়েছে সে কীরকম যেন হাওয়ায় দুলতে 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 মনে হচ্ছে নিচের দিকে নামছে। এটা দেখার পরে না ও একটুখানি না সিঁড়ি দিয়ে থেমে যায়, মানে ওই লোকটা নামছিল, ও ঠিক তার পিছন পিছন নামছে, এবং সেই লোকটা কিন্তু মানে অল অফ আ সাডেন ওর চোখের সামনে আসে সিঁড়িতে। তার আগে কিন্তু ওই করিডোরেও কেউ ছিল না, সিঁড়িতেও কেউ ছিল না। এবার ওই যে পাটা মনে হচ্ছে না যেন সিঁড়িতে লাগছে, এই বিষয়টা যখনই ও খেয়াল করে, ও না কিরকম একটা সিঁড়িতে দাঁড়িয়ে যায় ব্যাপারটা দেখার জন্য যে লোকটাকে যেতে দিয়ে আগে, এবং সেটা ছেলে না লোক, তার বয়স কি, এসব ও কিন্তু কিছু বুঝতে পারে না। এবং ওর শরীরটা না মানে ওইটা দেখে কেন জানি না আরও ভারী হয়ে যায়, এবং ও কিন্তু কোনো কারণ কিছু বুঝতে পারে না। এবার যখন ও নেমে গেছে, নেমে নিচটায় তো বেশ কিছু লোকজন ছিল, তো সেখানটার ওর কিন্তু কিছু মনে হয়নি। এবার ওখান থেকে আরজি কর হসপিটাল থেকে বেরিয়ে ও যখন হাঁটছে, মানে চত্বরের মধ্য দিয়ে হাঁটছে, তো সেই জায়গাটা মোটামুটি ফাঁকা ছিল।
আবার ও দেখছে যে ঠিক উল্টো দিক থেকে ওই রকমই একজন কেউ আসছে, ঠিক যেরকম ও সিঁড়িতে দেখেছিল। এবার ও ভাবছে যে লোকটা উল্টো দিক থেকে কি করে আসছে, এবং কিন্তু তার মুখ ঠুক কিছু বোঝা যাচ্ছে না, অন্ধকার, অল্প অল্প আলো রয়েছে। ওটা একটা কিরকম লাগলো। এবং ও যখন দেখছে উল্টো দিক থেকে আসছে, ওটা তখন না একটু কনসাস হয়ে যায় সুমন। ভালো যে লোকটা কে একটু দেখি তো। এবং ও যেটা লিখেছে ইমেলে, আমি সেভাবেই আপনাদেরকে বলছি। ও দেখছে যে লোকটা উল্টো দিক থেকে আসছিল, আস্তে আস্তে হঠাৎ করে মানে হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতো মিলিয়ে গেল, মানে কোনো অস্তিত্বই নেই। এবং ঠিক সেম ওয়েতে আবার ওর বা কাঁধের দিকে মনে হলো একটা ঠান্ডা হাওয়া সাট করে সরে গেল, এবং এবার যেন মনে হলো একটা শার্প কিছু, মানে একটা শুধু ঠান্ডা হাওয়া যে ওর কাঁধের পাশ দিয়ে চলে গেল তা নয়, মনে হলো কিছু একটার সাথে যেন ওর কাঁধের জায়গাটা টাচ হলো, মানে গলা কাঁধের জায়গাটা টাচ হলো এরকম টাইপ। কিন্তু এরকম ওর পাশে কিন্তু কেউ ছিল না, মানে এতটা পাশে ওর কেউ নেই যে যার কারোর হাত বা কারোর কিছু টাচ হবে, এরকম কিন্তু কিচ্ছু ওখানে ছিল না, একদম ফাঁকা। এবার রীতিমতো না ওর শরীর খারাপ লাগছে। ও ভাবলো যে না, তাড়াতাড়ি বাড়ি যাই, বাস ধরে বাড়ি যেতে হবে। মানে ওখান থেকে আর জি কর হাসপাতাল থেকে একটা বাস আছে যেটা একদম ওর বাড়ি অবধি ডিরেক্ট যায়। এবার ও বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে, এবং ও তো মনে মনে ভাবছে যে এবার কী করবো, মানে ও তো কিছু বুঝতে পারছে না। খুব শরীরটাও খারাপ লাগছে, ও খুব শরীরটা ভারী ভারী লাগছে। এবং ওখানে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যে বাস আসে, ও বাসে এসে উঠে পড়ে। যথারীতি উঠেছে এবং উঠে ও বাড়ি চলে যায়। এবার বাড়িতে গিয়ে বাড়ির লোক জিজ্ঞেস করছে যে কিরে দিয়ে এসছিস, কী বললো, সবও বলে। এবং তারপরে সুমন ওর দিদিকে যে ঘটনাটা ঘটেছে বা যেটা ও দেখেছে আর জি কর হাসপাতালে সেই কথাটা বলে, যেরকম আমি একজন করিডোরে দেখলাম, মানে যা সিঁড়ি দিয়ে নামছিল কিন্তু তার পাটা মাটিতে পড়ছিল না, এরকম একটা দেখলাম। এবার ওর দিদি না বলছে, তুই কী এসব উল্টোপাল্টা বলছিস, তোর সারাদিনে বেশ খাটাখাটনি গেছে, ওখানে গেছিস, মানে তোর অনেকটা সময় গেছে, টায়ার্ড হয়ে গেছি, তাই হয়তো তোর এরকম মনে হয়েছে। এবার ও বলছে না রে, আমার এরকম মনে হলো একটা হাওয়ার মানে একটা ঝলক এসে মনে হলো যেন আমার কাঁধের কাছে ধাক্কা মেরে চলে গেল, এবং এটা একবার নয় দুবার আমার সাথে ঘটেছে। বলে ও যখন এভাবে মানে কাঁধের দিকে দেখাচ্ছে, তখন ওর দিদি বলছে, ওই দেখি দেখি দেখি, তো বাঁদিকের গলার নিচের দিকটায় দেখছে একটা হালকা, মানে একদমই হালকা একটা দাগ, মানে আঁচড়ের দাগের মতো ঠিক দাগ নয়, এটা জাস্ট হালকা দাগ। এবার ওকে বলছে যে কী রে, এখানে তুই কি মানে কীরকম দাগ, আমি বলছি যেটাও লিখেছে যে মানে যদি কেউ কখনো চোট পেয়ে থাকে, অনেক দিন আগে হয়তো একটুখানি ছড়ে গেছিলো বা চোট পেয়েছিল, একটা হালকা যেরকম দাগ কিছুদিন পরেও থেকে যায়, ঠিক সেরকম একটা দাগ। কিন্তু সেই দাগের জায়গাটায় কিন্তু ওর কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই। এবার ওর দিদি বলছে, আরে তুই কী দাগ, এখানে যে একটা দাগ রয়েছে তো নিশ্চয়ই আগে লেগেছিল, এই দাগটা তো নতুন না। এবার সুমনের কিন্তু ওখানে কোনোদিন কোনো চোট লাগেনি। এবার ও বলছে না, আমার তো কোথাও লাগেনি। এবার সুমন নিজে যখন আয়না দিয়ে ওর ওই গলার কাঁধের সাইডটা দেখছে, তখন দেখছে একটা হালকা, একদম হালকা একটা দাগ, কিন্তু সেখানে ওর ব্যথা নেই, জ্বালা নেই, কিছু নেই। আর ওখানে ওর যে আগে লেগেও ছিল সেরকমও ওর কিছু মনে পড়ছে না। এবার ও যখন ওর দিদিকে কথাটা বলে, ওর দিদি কিন্তু পুরোটাই মানে একদম হাওয়ায় উড়িয়ে দেয়, বলছে দূর, তুই প্রচণ্ড টেনশনে আছিস, তোর বারবার প্রত্যেক দিন যাওয়া আসা পড়ছে, তুই মনে একটা কাজ কর, তুই কালকের দিনটা যাস না। এবার সব বলে ঠলে ওর দিদি চলে যায়, এবং সুমনও শুয়ে পড়ে। কিন্তু শুয়ে শুয়ে ও মনে মনে চিন্তা করতে থাকে যে আজকে যেটা ও আর জি কর হাসপাতালে দেখলো বা যেটা ও মানে এক্সপিরিয়েন্স করলো, এটা ঠিক কী ব্যাপার। মানে একটা মানুষ, সে হঠাৎ করে সিঁড়িতে উদয় হবে, তার পা সিঁড়িতে স্টেপে পড়বে না, সে হাওয়ার মনে হবে যেন নামছে, এটা কি করে সম্ভব। ওর কিন্তু মাথায় কিছু এলো না, এবং ও প্রচণ্ড টায়ার্ড ছিল, ও ঘুমিয়েও পড়ে। এবার পরের দিন সকাল হয়েছে, ওর শরীরটাও ঠিক হয়ে গেছে, আর ওই দাগটাও প্রায় মানে দেখা যাচ্ছে না বললেই চলে, কোনো ব্যথা জ্বালা তো নেই। এবার ও মনে মনে ভাবলো যে দূর, কালকে রাতে আমি হয়তো সত্যি খুব টায়ার্ড হয়েছিলাম, আমি হয়তো মানসিক দিক থেকেও খুব ঘেটে গেছিলাম, তো আজকে আর আমি হাসপাতাল যাব না, আজকে বাবা বা মা কেউ একজন চলে যাবে। এবার সকাল থেকেও সেটাই ভেবে রেখেছে। এবার দুপুর যত গড়ায়, যত দুপুর গড়িয়ে বিকেলের সময় আসছে, ওর না মনটা কীরকম খচখচ করছে, যে দাদু কেমন আছে, দাদু আজকে ঠিক আছে তো, মানে এরকম নানান আর কি বিষয় ওর মনে আসছে।
তো ওই তখন মানে সেদিনকে ওর বাবা মায়েরই যাওয়ার কথা ছিল, ওর বাবা মাকে বলে যে তোমাদের আর যেতে হবে না, আমিই যাচ্ছি দাদুকে দেখা করতে, দাদুর সাথে দেখা করতে। তোর বাবা মা প্রথমে বারণ করে যে ঠিক আছে তুই তো গেছিস কদিন, আমরা যাচ্ছি, তুই তো টানা গেলি। তো বলে যে না আমি যাবো, আমার দাদুকে খুব দেখতে ইচ্ছে করছে। তোর বাবা বলছে ঠিক আছে তুই তাহলে যা। এবার দেখুন সুমন প্রথম থেকে কিন্তু সকালবেলা উঠে আর কি সেদিনের প্রথম থেকেই ও ভেবেছিল যে সেদিনও দাদুর সাথে দেখা করতে যাবে না, কিন্তু ওর হঠাৎ করেই দুপুরের পর থেকে এত দাদুর জন্য মন কেমন করতে থাকে, ও কিন্তু ওর ডিসিশনটা চেঞ্জ করে, যথারীতি বিকেলবেলা যায় ভিজিটিং আওয়ারে। এবার যখন ওর দাদুর সাথে দেখা করতে যায়, ডাক্তারও কিছু প্রেসক্রিপশানে কিছু ওষুধপত্র চেঞ্জ করেছিল এবং ফোন করে বলেছিল যে মানে ওর দাদুর আর কি আগের যা কন্ডিশন ছিল তার থেকে বেটার হয়েছে। ও তো মনে মনে খুব খুশি, গেছে। এবার দেখছে যে ওর দাদু তো জেনারেল ওয়ার্ডে ছিল, তো সেখানে ওর দাদু শুয়ে আছে, ঠিক ওর দাদুর উল্টো দিকের পাশে একটা নতুন পেশেন্ট ভর্তি হয়েছে। এবার সেই নতুন পেশেন্ট যে ভর্তি হয়েছে সে হয়তো সদ্য ভর্তি হয়েছে বা তার হয়তো কিছু একটা এমার্জেন্সি কন্ডিশন হয়েছে, সেটা ও ঠিক জানে না। তো দেখছে যে ওইখানে 3-4 জন মতো ওই মানে যে আর কি ওর দাদুর উল্টো দিকের সাইডে যে যাকে ভর্তি করা হয়েছে তাকে কিন্তু সুমন আগে দেখেনি, মানে কালকে অবধিও সেই পেশেন্টটা ছিল না। তো তার বাড়ির আর কি 4-5 জন সদস্য এসছে এবং তার মধ্যে 2 জন খুব কান্নাকাটি করছে। এবার খুব মানে বুঝতেই পারছেন ভিজিটিং আওয়ার, তার মধ্যে ওরকম কান্নাকাটি করছে। তো ওরও একটুখানি কিউরিয়াসিটি হলো যে কী হয়েছে, মানে এত পেশেন্ট, তাদের বাড়ির লোক সবাই এক একজন এক এক রকমের সমস্যা নিয়ে আসে। এবার ওর দাদুর একটুখানি শারীরিক উন্নতি হয়েছে, দাদু বলছে মানে দাদুই আর কি ওকে আশা আকারে ইঙ্গিতে একটু একটু ছোটো ছোটো ভাঙা ভাঙা কথায় বলছে যে ওই ছেলেটাকে কালকে রাতে আনা হয়েছে। তো ও বলছে যে আচ্ছা কালকে রাতে আনা হয়েছে, ঠিক আছে। তো তখন ও দেখছে যে খুব কান্নাকাটি করছে, এবার ওর একটুখানি কিউরিয়াসিটি হয়েছে যে খুব কি মানে সিরিয়াস কন্ডিশন। তো একটু সামনের দিকটা গেছে দেখার জন্য যে কী ব্যাপার। তো ওখানে দেখছে যে একটা ছেলেটার বয়স হচ্ছে এই বছর 25-26 হবে। তো বছর 25-26-এর একটি ছেলে, সেই ছেলেটাই হচ্ছে পেশেন্ট। তো ওকে ওখানে ভর্তি করা হয়েছে, ওই ছেলেটার কথাই ওর দাদু বলছিল যে রাতের বেলা ওকে আনা হয়েছে। তো ছেলেটার কন্ডিশন খুব সিরিয়াস, ঠিক আছে। এবার ছেলেটার কন্ডিশন সিরিয়াস এবং ছেলেটার যে বাড়ির লোক যে কান্নাকাটি করছে সেটার কারণটা হচ্ছে মানে এই বয়সী একটি ছেলে, সে মানে যেটুকু আর কেউ বুঝতে পারলো ওখানটায় দাঁড়িয়ে যে ছেলেটা খুব নেশা ভান করতো। ওই 25-26 বছর বয়সী ছেলেটি খুব নেশা ভান করতো এবং নেশা ভান করে বাইক নিয়ে বেরিয়ে যেত, গাড়ি নিয়ে বেরিয়ে যেত এরকম। তো এরকমই একটা মানে মানে এরকমই একটা কাজও এবারেও করেছে, নেশা ভান করেও কিছু একটা গাড়ি ফাড়ি চালাতে গেছিলো। তো সেখান থেকেই ওর একটা কিছু অসুবিধে হয়, একটা কোনো দুর্ঘটনা ঘটে বা এরকম কিছু একটা হয়েছে এবং প্রচণ্ড বেশি নেশা করার কারণে ওর শরীরেও রীতিমতো মানে বিষক্রিয়া টাইপের কিছু একটা হয়ে গেছে। এবার সেই জন্য ওকে রাতারাতি ওকে ওই আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং ডাক্তারবাবুরা চেষ্টা করছেন যতটা তাদের পক্ষে সম্ভব তারা ও ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন। কিন্তু ওই বয়সে একটা ছেলে ওইভাবে বিছানায় শুয়ে আছে, অবভিয়াসলি তার বাবা মা যারা একান্ত আপনজন তাদের খুব খারাপ লাগবে, তারা কান্নাকাটি করছে এবং ছেলেটা আদতে কতটা রিকভার করবে সে বিষয়েও ডাক্তারবাবু কিছু বলতে পারছে না, কারণ ছেলেটা প্রচণ্ড রকমভাবে নেশা করতো। সেই জন্য ওর শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ড্যামেজ হয়ে গেছে অলরেডি। এবার এই জিনিসটা যখন সুমন মানে দেখে এবং বুঝতে পারে যে এই ব্যাপার, ওর না খুব খারাপ লাগে যে একটা এই বয়সী ছেলে, এবং তখন সুমনের বয়স হচ্ছে এই 19-20 এরকম। এবার ও ভাবছে যে বাবা এইরকম অবস্থা। তো ও তো তারপরে মনে মনে ওর তো ভাবছে যে আমার দাদুও তো বিড়ি খেত, আমি এনে দিতাম, এটা তো আমি খুব অন্যায় করেছি। তোর মনটা না আরও খুব খারাপ হয়ে যায় এবং ও যেটা লিখেছে যে ওই বয়সে বা ওই সময় ওই ছেলেটাকে ওরকম অবস্থায় কাতরাতে দেখে ও মনে মনে না ভাবছিল যে এই ছেলেটার জন্য ওর বাবা মা সবাই কত কষ্ট পাচ্ছে, নিজের লোকজন, সেটা যদি ভালো হয়ে যায় খুব ভালো, আর ভালো হয়ে যাওয়ার পরে ছেলেটা যেন আর কোনোদিন এরকম নেশা ভান না করে, এরকম মনে মনে ভাবছে। যাই হোক, এবার এদিকে তো আস্তে আস্তে ওর দাদু একটু একটু করে সুস্থ হয়ে উঠছে।
ওর দাদুর মানে যেরকম মেডিসিন চলছে সেই মেডিসিনের রেসপন্স করা শুরু হয়েছে। আগের থেকে ওর দাদুর যে মানে কফজনিত যে সমস্যাগুলো ছিল, শ্বাসকষ্ট, সেগুলো অনেকটা কমে গেছে। মানে মোটামুটি ওর দাদু আস্তে আস্তে এবার রিকভার করছে, ওষুধের রেসপন্স করছে। এইবারে সেদিনকে তো আর মানে ও ওখানে যায় এবং তারপরে ও একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়, যেহেতু ওর বাড়িতে কিছু কাজ ছিল। এবার এর পরের দিনের কথা আমি আপনাদেরকে বলছি। পরের দিনটা কোনো একটা কাজের জন্য সুমন কিন্তু আর হাসপাতালে যেতে পারেনি। ওর বাবা মা গেছিল এবং তখন মোটামুটি ওর দাদু আরেকটু সুস্থ হয়ে গেছে। ওর দাদুর আর অক্সিজেন সাপোর্ট লাগছে না, মোটামুটি সব কিছু ঠিকঠাক হচ্ছে। মানে এরকমভাবে চললে আর দিন 5 মধ্যেই হয়তো দাদুকে ছেড়ে দেওয়া হবে, এরকম একটা কন্ডিশন। তো ওই দুদিনের পরে নেক্সট ডে যখন আবার সুমন গেছে ওর দাদুকে দেখতে আরজিকর হাসপাতালে, তো ওখানে গিয়ে দেখছে যে ওই যে ছেলেটা, যে 25-26 বছর বয়সী যে ছেলেটি, যাকে অত্যন্ত নেশা করার কারণে যার শরীরে অনেক বিষক্রিয়া সৃষ্টি হয়ে গেছে, তো সেই ছেলেটার কন্ডিশন খুব ডিটোরিয়েট করে গেছে এবং ডাক্তারবাবু কোনো মানে কিছু বলতে পারছে না যে বাঁচবে কি বাঁচবে না। এবং ওর কন্ডিশন এতটাই খারাপ যে মানে ওকে সমস্ত ধরনের মানে ট্রিটমেন্ট দেয়া হয়ে গেছে এবং ও কিন্তু সেভাবে ট্রিটমেন্টের রেসপন্স করছে না। তো সেই বাড়ির লোকেরাও কান্নাকাটি করছে এরকম, এবং তার মা বাবা সবাই খুব দুঃখ করে বলছে, মানে সবাই মানে আত্মীয় স্বজন যারা দেখা করতে এসে তাদেরকে বলছে সেটাকে এত করে বোঝাতাম যে এত নেশা ভান করিস না, এত ছোট বয়স থেকে ও একটা খারাপ সঙ্গে পড়ে যায়, প্রত্যেক দিন নেশা ভান করে ঘরে ঢোকা, ঘরে থাকলে ঘরেও নেশা করবে, মানে একদম মানে হাতের বাইরে চলে গেছিল। তো এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো সবাই আর কি আত্মীয় স্বজনরা তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে দেখো সব ঠিক হয়ে যাবে, যা আছে সেটাই হবে, আর তো কিছু করার নেই। এবং তার মা বাবা ডাক্তারবাবুর হাতে পায়ে ধরছে। তো ডাক্তারবাবুরা বলছেন যে দেখুন আমরাও চাই ও বেঁচে যাক, কিন্তু মানে ওর এতটাই ক্রনিক ব্যাপারগুলো হয়ে গেছে, যেহেতু বহুদিন থেকে ও নেশা ভান করছে, তার এত বিষক্রিয়া ওর শরীরের মধ্যে হয়ে গেছে, এত কিছু ড্যামেজ হয়েছে, বলছে যে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা কিন্তু গ্যারেন্টি দিতে পারছি না, কারণ ও কিন্তু সেভাবে রেসপন্স করছে না। ইন দ্য মিন টাইম তো ওর দাদু আরেকটু সুস্থ হয়ে যায় এবং ডাক্তারবাবু বলে যে আপনারা পরের দিন ওনাকে ডিসচার্জ করে নিয়ে যেতে পারেন। এবার সুমনের তো খুব আনন্দ, সুমন তো মনে মনে প্রচণ্ড মানে আর কি খুশি, এবং ও দাদুকে বলছে যে দেখো দাদু, এই যে তুমি ছেলেটাকে দেখছো, এই ছেলেটা কিন্তু নেশাভান করতে করতেই অবস্থা হয়েছে। কোথায় কি গাড়ি ফাড়ি চালাচ্ছিল, সেখানে কিছু একটা মানে ও দেখতে পায়নি, নেশাভানের মানে ঘোরে ছিল, দেখছো কীরকম এই ছেলেটার অবস্থা হয়ে গেছে। তুমি কিন্তু, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আজকের পর থেকে তুমি কিন্তু বিড়িতে হাতও দেবে না, আমি কিন্তু তোমাকে বিড়ি কিনে এনে দেবো না, তুমি আমাকে যতই যা বলো। তো দাদু মৃদু মৃদু হাসছে, বলছে যে ঠিক আছে আগে বাড়ি তো নিয়ে যাও, তারপর দেখা যাবে, এরকম ওর দাদু খুব ক্যাজুয়ালি বলছে। এবার ওর দাদু আর কি মারছে যে দেখ বেঁচে তো গেলাম, কিছু হলো কি আমার, এই দেখ আর কদিন পর আমি 85-তে পড়বো। ওর দাদু আর কি করে বলছে যে শোন, যেদিন আমার উঠে যাওয়ার সময় হবে আমি এমনিই চলে যাব, তোরা কেউ আমাকে তখন আটকেও রাখতে পারবি না। তুই আমাকে হয়তো বিড়ি কিনে দিবি না বলছিস, ঠিক আছে তুই আমাকে না দিস, কিন্তু বিড়ির জন্য কিচ্ছু হবে না, তুই দেখে রাখিস, সেরকম করে বলছে। তো বলছে ঠিক আছে দাদু, তোমাকে এখন আর কথা বলতে হবে না, কালকে তোমাকে সবাই মিলে এসে আমরা নিয়ে যাব ডিসচার্জ করে। ভালো কথা। এবার পরের দিন ওর বাবা মা সবাই গেছে এবং ওর দাদুকে মানে যে কন্ডিশনে ওর দাদুকে নিয়ে এসেছিল তার থেকে অনেক বেটার কন্ডিশনে দাদুকে বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু ডাক্তারবাবু বলে দিলেন যে ওনার মানে ইনফেকশন যেটা হয়েছিল, যেহেতু প্রচণ্ড কফ ছিল, তারপরে উনি বিড়ি খেয়েছিলেন, সেই বিড়ির ধোঁয়ায় ওনার একটা ইনফেকশন হয়ে গেছিলো, সেটা কিন্তু পুরোপুরি সারেনি। তো বলে দেয় যে ওনাকে খুব রেস্ট্রিকশানে থাকতে হবে, এবং মানে মানে বিড়ি জাতীয় জিনিস তো দূরহস্ত, ওনার খাওয়া দাওয়া ওষুধ সব কিছু কিন্তু প্রপার টাইমে করাতে হবে, এবং তাহলেই কিন্তু উনি পুরোপুরিভাবে সুস্থ হবেন। মানে মোটামুটি সুস্থ হয়ে গেছিলো বলে ওনাকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে, কিন্তু পুরোপুরি তখনও কিন্তু উনি সুস্থ হননি, এটাই ডাক্তারবাবু বললেন। আর এটাও বললেন যে মাঝখানে যদি ওনার কোনো, যেহেতু মানে লাংসের প্রবলেমটা হয়েছে, যে ওনার যদি শ্বাসকষ্ট হয় তো আপনারা অক্সিজেনের ব্যবস্থা করে রাখবেন, ওনাকে কিন্তু কখনো দিতে হতে পারে রাতের দিকে। তো সেই সমস্ত কিছু ব্যবস্থা ওর বাবা করে নেয় এবং ওর দাদুকে সুমন, ওর মা বাবা সবাই মিলে বাড়িতে নিয়ে আসে, এবং বাড়িতে নিয়ে এসে তো খুব যত্ন আত্তি করে দাদুকে রাখা হচ্ছে। কিন্তু ওই হসপিটাল থেকে আসার পর থেকে না ওর দাদু না কীরকম একটা গুম হয়েছিল। মানে হসপিটাল থেকে বাড়ি এসছে, উনি হসপিটালেও খুব হাসি খুশি ছিলেন যেদিন শুনলেন যে পরের দিন ওনাকে ডিসচার্জ করে দেওয়া হবে,
এবার সুমন লক্ষ্য করছে যে ওর দাদু না সেরকম খুশি নয়। এবার প্রথমে ভেবেছে শরীরটা ভালো নেই, তার মধ্যে ডাক্তার অনেক রকমের রেস্ট্রিকশনসের কথা লিখেছে, এটাও বলেছে যে পুরোপুরি ইনফেকশনটা কমেনি, তো ভেবেছে হয়তো সেই জন্য শারীরিক কোনো কারণে ওর দাদু একটু সিরিয়াস। এবার ওর মা তো খুব যত্ন আত্তি করছে, সবাই বাড়িতে খুব খেয়াল রাখছে। এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে সুমন ওর দাদুর ঘরে গিয়ে দাদুকে বলছে, কি দাদু, তোমাকে কালকে থেকেই দেখছি তুমি বাড়ি এসেছো, কিন্তু তুমি কীরকম একটা গুম হয়ে আছো, কেন বলো তো? এবার ওর দাদু সেই সময় ওর এই প্রশ্নটা শুনে মানে মনে হলো উনি একটা খুব চিন্তায় পড়ে গেলেন। মানে প্রশ্নের উত্তর কিছু দিলেন না, কিন্তু সামহাও মনে হলো যে উনি একটা গভীর চিন্তার মধ্যে ঢুকে গেলেন। এবার তো সুমন জিজ্ঞেস করেছে যে কি হলো, তুমি কি এত চিন্তা করছো, তুমি সুস্থ হয়ে গেছো, আর কিছু দিনের মধ্যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তোমার এত চিন্তা কিসের বলো তো? তো তখন ওর দাদু না বললো যে তোকে যদি আমি একটা কথা বলি তুই বিশ্বাস করবি? সুমন বলছে, হ্যাঁ, কেন বিশ্বাস করবো না। তো দাদু বলছে যে যবে থেকে ওই ছেলেটা মানে ওই 25-26 বছর যে ছেলেটি ওর দাদুর উল্টো দিকের দুটো বেড পরে এসে অ্যাডমিট করা হয়েছিল, বলছে যে যেদিন থেকে ওই ছেলেটা এসছে সেদিন থেকে না আমার রাতে ঘুম হতো না। তো ও সুমন না মানে প্রথমে ব্যাপারটাকে বুঝতে পারেনি যে কি বলতে চাইছে। মানে অনেক সময় হয় যে হয়তো অনেক পেশেন্ট ব্যথা যন্ত্রণায় বা কোনো কষ্টে আউ করলে অন্যরাও একটু, অন্য পেশেন্ট যারা আশেপাশে থাকে তারাও একটু কনসাস হয়ে যায়। তো ভেবেছে কেন, মানে কিছু কি ডিস্টার্ব হচ্ছিল, তুমি কি চিৎকার চেঁচামেচি হচ্ছিল তাই জন্য তোমার ঘুম আসতো না? তো তখন দাদুটা বলছে না, ও কিছুই করতো না, ও চুপচাপ যেরকম ওকে ফেলে রেখেছিল ওরকমই পড়ে থাকতো, ওর অক্সিজেন ফক্সিজেন আরও বিভিন্ন জিনিসপত্র চলতো, কিন্তু আমি যখনই ওর দিকে তাকাতাম আমি দেখতাম যে ওর ও যেখানটা কি শুয়ে আছে, ওই ছেলেটা যেখানটায় শুয়ে আছে কীরকম যেন মানে ও ওখানেই শুয়ে আছে, ও কিন্তু ওখান থেকে এদিক ওদিক কিছু করছে না, কিন্তু তোর দাদু দেখতে পায় যে ওর মানে মাঝে মধ্যে ওর বেডের কাছে কেউ যেন এসে খুব ছটফট ছটফট করছে, এইটা ওর দাদু দেখতে পায়। এবার প্রথম যখন ওর দাদু এই বিষয়টা দেখে, ওর দাদু একটা নার্সকে ডাকে রাতের বেলা, বলছে যে ওই বেডের সামনে না কে ছটফট করছে। তো নার্স বলছে, কে ছটফট করছে, কেউ তো কিছু করছে না, সেটা তো ঘুমোচ্ছে, আর ওর কন্ডিশন যা ও ওর মানে ওর পক্ষে ওঠাও এখন বেড থেকে সম্ভব না। এবার ওর দাদু ভাবলো যে আমি তো দেখলাম, এবং এটা কিন্তু সব সময় দেখতো না, রাতের বেলা হয়তো উনি টোটাল দুবার দেখতো, হয়তো কিছু সেকেন্ডের জন্য, মানে কেউ ছটফট করছে এটা। এবার সেটা কে ছটফট করছে কি বৃত্তান্ত আর উনিও শুয়ে শুয়ে দেখতেন, উনিও অত স্পষ্ট দেখতে পেতেন না, তো ব্যাপারটা উনি বুঝতে পারেননি। দুদিন এরকম দেখেন, তারপরে উনি মানে বুঝতে পারতেন ওর দাদু যে কিছু একটা, সেটা কি ওটা উনি জানেন না, উনি আর কি সুমনকে যেহেতু সমস্ত মনের কথা বলতে, তো দাদু বলছে যে মনে হতো একটা হাওয়া টাইপের কিছু আমার বেডের পাশ দিয়ে চলে গেল, এবং সেই বেডের পাশ দিয়ে চলে গিয়ে ওই যে ছেলেটি রয়েছে, যে ছেলেটি ওরকম মানে দুর্ঘটনাগ্রস্ত হয়ে নেশাভান করে দুর্ঘটনাগ্রস্ত হয়ে ওখানে এসে অ্যাডমিট হয়েছে, সেই ছেলেটার কাছে গিয়ে কেমন যেন হাওয়াটা মনে হতো যেন ওখানে চলে গেল। এবার এই কথাটা যখন ওই হাওয়ার কথাটা শোনে তখন না সুমনের বুকের ভিতরে ছ্যাদ করে ওঠে। ও ভাবছে যে ও নিজেও কিন্তু ওই সেম জিনিসটা ফিল করেছে, যেটা এসেও বাড়িতে এসে ওর দিদিকে বলেছিল, দিদি কিন্তু কিছু বিশ্বাস করেনি। এবার ও ভাবছে যে আমি যেটা ফিল করেছি বা আমি যেটা এক্সপেরিয়েন্স সেটাও কি দাদু এক্সপেরিয়েন্স করেছে। এবার ওনা কিছু মানে বলছে না, বলছে দাদু তুমি আর কি দেখেছ, তুমি কি করে বুঝলে যে একটা হাওয়া গেছে? ও বলছে যে আমার বালিশের কাছে একটা চাদর রাখা থাকতো, যদি আমার ঠান্ডা ঠান্ডা লাগে আমি বয়স্ক মানুষ, আমার জন্য এক্সট্রা চাদর আরও রেখে দিত। তো দাদু বলছে যে যখনই ওই হাওয়াটা ওর দাদুর বেডের পাশ দিয়ে আসতো, ওই চাদরটা যে ছিল ওই চাদরটা না নড়তো, মানে হাওয়ায় যেভাবে একটা কাপড় নড়ে ওরকম করে চাদরটা নড়তো। এবার ওর দাদু এই বিষয়টা দুদিন নার্সকে বলে, ওখানে যারা কর্তব্যরত নার্স ছিল, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে নার্স বলে যে না কিছু নেই, কিছু এখানে কি করে থাকবে, শীতকাল সমস্ত জ্বালা ঠালনা বন্ধ, হাওয়া ঢোকারও কোনো ব্যাপার নেই। কিন্তু এই ঘটনা পরপর 2 থেকে 3 দিন কিন্তু দাদু লক্ষ্য করেন। তো এটা শুনে সুমন ভাবলো যে ওর সাথে যে ঘটনাটা ঘটেছে ও সেটা দাদুর সাথে শেয়ার করবে।
কিন্তু তার পরক্ষণেই ও ভাবলো যে আমি যদি এখন দাদুর সাথে এগুলো নিয়ে শেয়ার করি, দাদু আরও চিন্তিত হয়ে পড়বে। তো তার বদলে দাদুকে ভাবলো যে না, দাদুকে আমি এসব কিচ্ছু বলবো না, আমি বরং দাদুর মনের জোর বাড়ানোর চেষ্টা করি। ও বললো যে ঠিক আছে দাদু, আসলে হাসপাতাল তো প্রচুর প্রচুর রুগী, অনেক রকম ব্যাপার, তো তুমি একটা কাজ করো, তুমি তো এখন বাড়িতে চলে এসেছো, তোমার আর ওসব নিয়ে ভাবার দরকার নেই, তুমি ওসব নিয়ে আর মনে মনে ভেবো না, হয়তো কোনো হাওয়া বাতাস সত্যি ছিল কি ছিল না, তুমি হয়তো ভুল দেখেছো, এটাও হতে পারে। এবার এই কথাটা শুনে না দাদু একটু রেগে যায়, বলতে তুই কি বলতে চাইছিস, আমি তোকে ভুল বলছি? আমি এতটাও ভুল দেখিনি বা এতটা ভুল আমি বুঝিনি। এবং তারপরেও দাদু না মানে খুব দুঃখী দুঃখী হয়ে খুব কষ্ট পেয়ে বলতে থাকে, আমার না ওই ছেলেটার জন্য খুব খারাপ লাগছিল, যে আমি ভাবছিলাম যে ওর থেকে হয়তো একটু কম বয়সে আমার ঘরে নাতি রয়েছে, আমার এক বড় নাতনি রয়েছে, ওই ছেলেটাকে দেখে ভাবছিলাম যে ছেলেটার যদি কিছু হয়ে যায় ওর বাপ মাটা তো মানে বেঁচেও মরে থাকবে, এটা তো আমার কাছে খুব খারাপ লাগছিল। আমি যদি মানে আমার খুব মনে হচ্ছিল যে ছেলেটা যদি যদি আমি কিছু করতে পারতাম, তাহলে হয়তো ছেলেটার ভালো, যদি ছেলেটাকে আমি করতে পারতাম, তাহলে হয়তো ছেলেটা তো বেঁচে যেতই, সাথে সাথে ছেলেটার পরিবারও হয়তো বেঁচে যেত। মানে এই বয়সে একটা জোয়ান ছেলে এইভাবে যদি পড়ে থাকে কার ভালো লাগে। তো দাদু খুব দুঃখ করলো ছেলেটার উদ্দেশ্যে। এবং এখানে বলে রাখি, ওই ছেলেটা কিন্তু সম্পূর্ণ মানে অপরিচিত একটা ছেলে, মানে এই সুমনদের ফ্যামিলির সাথে কিন্তু ওই ছেলেটার ফ্যামিলির কোনো প্রকার কোনো যোগাযোগ নেই। কিন্তু ওই ওই ছেলেটার প্রতি সুমনের দাদুর একটা অদ্ভুত রকমের একটা মায়া যেন কাজ করছে। এবং হাসপাতাল থেকে আসার পর থেকে দাদুর শরীরের সুস্থ হয়েছে, দাদুকে সবাই খুব যত্ন আত্তি করছে, আত্মীয় স্বজন যারা ছিল তারা দেখা করতে আসছে, কিন্তু দাদু সবার সাথেই কথা বলছে যেটুকু পারছে, কিন্তু কেন জানি না দাদুর মনে কেন শান্তি নেই। এবং এই বিষয়টা কিন্তু সুমন প্রথম লক্ষ্য করে যে কোনো না কোনো কারণে দাদু খুব শ্যাটার্ড রয়েছে, কেমন একটা মানে খুব দুঃখী দুঃখী মন মেজাজ নিয়ে দাদু যেন ঘরে রয়েছে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে আসার পর থেকে দাদু কিন্তু সত্যি সত্যি একবারের জন্য সুমনকে বলেনি যে আমাকে একটা বিড়ির প্যাকেট দে। যে মানুষটা খেতে ভালোবাসতো তার খাওয়া দাওয়াও যেন খুব কমে গেছে, অদ্ভুত রকমভাবে কমে গেছে। সে মানে ভীষণই, মানে তাকে অল্পই ভাত দেওয়া হচ্ছে, অল্পই খাবার দাবার দেওয়া হচ্ছে, কিন্তু তিনি যেন তার থেকেও অর্ধেক খাবার খাচ্ছেন। আচ্ছা, এইভাবে চলছে। তো দাদু বাড়িতে এসেছে 4 দিন হয়ে গেছে। হঠাৎ করে দাদু মানে রাতের বেলা যে দাদুকে যে ওষুধটা দিতে হয় এবং দাদুর শ্বাস প্রশ্বাস ঠিক চলছে কিনা সেটা দেখার জন্য মানে সুমনের বাবা একবার রাতের বেলা উঠে আসতো 11:30 নাগাদ, একবার দেখতে 11টা 11:30 নাগাদ যে দাদুর অক্সিজেন লাগবে কি লাগবে না। তো দেখছি ঠিকঠাক আছে। এবার সেই সময় সুমনের বাবাকে ওর দাদু বলে যে তুই একবার সুমনকে আমার ঘরে পাঠা। তো তখন ওর বাবা বলছে যে তোমার কি কিছু দরকার, তুমি আমায় বলো। তখন বলছে না, আমার কিছু দরকার না, আমার ওর সাথে একটু কথা আছে। এবার পুরো পরিবারে সবাই জানতো যে দাদু নাতি মানে একবারে অন্তরঙ্গ বন্ধু, মানে একদম ছোটবেলা থেকে ওর দাদু যখন এদিক ওদিক ঘুরতে যেত বা হয়তো বাজার করতে যাবে বা হয়তো দাদু তার কোনো বন্ধুর বাড়িতে যাবে, তো কাকে নিয়ে যাবেন, এই সুমনকে নিয়ে যেত। মানে একদম যাকে বলে বাজারের ব্যাগ নিয়ে যেরকম মানুষ বাজারে বেরোয়, ঠিক সেরকমই বেরোলেই সুমনকে নিয়ে কিন্তু বেরোতো। এবার ওর বাবা বলছে ঠিক আছে, ভালোবাসে নাতিকে এত, তো নাতনিকেও ভালোবাসতো, কিন্তু সুমনকে যেন একটু বেশিই ভালোবাসে, একটু মনের কথা শেয়ার করতে এইরকম। এবার সুমনকে বলেছে ওর বাবা যে তোকে বাবা ডাকছে, দাদুর ঘরে যা, কিন্তু বেশিক্ষণ দাদুকে বকাবি না, দাদুর কিন্তু রেস্টের দরকার। তো সুমন বলছে ঠিক আছে। সুমন গেছে। এবারে এই যে সুমন দাদুর ঘরে ঢুকলো, এইটা যে সুমনের জীবনের একটা মানে কি বলবো খুবই স্মরণীয় এবং একটা দুঃখজনক ঘটনা যে হতে চলেছে, মানে দুঃখজনক বলবো না, এটার মধ্যে একটা আনন্দও রয়েছে সেটা বলবো আমি জানি না, সেটা আপনারাই বলবেন কমেন্টে। ও ঢোকে এবং ঢোকার সাথে সাথেই ওর দাদু বলে দরজাটা দে। সুমন যথারীতি দরজা দিয়েছে এবং সুমন যখন ঢুকছে এবং দরজাটা যখন দিতে বলেছে, তখন সুমন মনে মনে একদম শিওর যে দাদু ওকে হয়তো বলবে বিড়ির প্যাকেট এনে দে। এবং সুমন মনে মনে অ্যান্সারও ভাবছে যে দাদু আমাকে একবার বলুক, আমি আজকে দাদুকে বলবো যে তুমি আমাকে যাই বলো, আমি তোমাকে বিড়ির প্যাকেট এনে দেবো না। তো সুমন না একটুখানি রাগ রাগ মুখ করে দাদুর পাশে গিয়ে বসেছে।
এবং দাদুও নাতিকে চেনে, ভালোবাসে। তো দাদুও বুঝতে পেরেছে যে নাতি মুখ ফুলিয়ে বসে আছে, এবং দাদু প্রথম যে কথাটা সুমনকে বলে যে রাগ করিস না, আমি তোর থেকে বিড়ি চাইবো না, তোকে বিড়ি আনতে হবে না। তো সুমন না হেসে ফেলে কথাটায়। তো বলছে যে দাদু বলো কি, এত রাতের বেলা তুমি ডাকলে, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে, কিছু কি লাগবে তোমার? তো তখন ওর দাদু মানে একটুখানি শুয়েছিল, একটুখানি পিঠের বালিশটায় ভর দিয়ে একটুখানি উঠে বসার মতো, মানে শুয়েই ছিলেন, একটুখানি উঠলেন আর কি। বলছে ওর দাদু এবার ওকে বলছে যে আমি তোকে সবসময় বলতাম না যে আমি খুব মানুষের জন্য এই বয়সেও এসে কিছু করতে চাই, আমার খুব ইচ্ছে হয় মানুষের জন্য কিছু করার। তো তখন সুমন বলছে হ্যাঁ করবে, তুমি একটু সুস্থ হও, তোমার যদি কিছু করতে হয় তুমি আমার সাথে যাবে, তোমার যদি মানুষের জন্য কিছু করতে হয়, কিছু দান ধ্যান করতে হয়, তুমি করবে, অসুবিধে নেই। তখন না মানে ও দাদু একটু চুপ করে যায় কিছুক্ষণ। তারপরে দাদু হঠাৎ করেই, মানে কোনোখানে কিছু নেই, ওর দাদু ওকে বলে যে ওই যে ছেলেটা ভর্তি হয়েছিল না আমার বেডের অপোজিটের দুটো সিট পরে, বলছে হ্যাঁ। আবার একটুক্ষণ দাদু চুপ। তারপরে দাদু বলছে যে ওই ছেলেটার না খুব অবস্থা খারাপ, ওর যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। তো তখন না মানে সুমন খুব অবাক হয়ে গিয়ে মানে খাট থেকে উঠে পড়ে, মানে খাটে বসে কথাটা শুনছিল, হঠাৎ করে উঠে পড়ে। ও বলছে কি এসবের কি মানে, তুমি এতদিন 4-5 দিন হয়ে গেছে তুমি বাড়িতে এসছো, তুমি এখনও ওই ছেলেটার কথা ভাবছো, আর তুমি এটা কি করে বলছো যে ছেলেটার অবস্থা খুব খারাপ? এমনও তো হতে পারে যে ছেলেটা ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, ও বাড়ি চলে গেছে। তখন ও দাদু বলছে তুই বস। ও বসেছে। বলছে আচ্ছা দাদু, তুমি আমাকে এই রাতের বেলা ওই ছেলেটার কি হয়েছে না হয়েছে সেটা মানে সেটা নিয়ে তুমি আলোচনা করার জন্য আমায় ডেকেছো, আর তুমি নিজেও এখনো অব্দি ওই ছেলেটার কথা ভেবে ভেবে জেগে আছো? তো তখন দাদু বলছে না, তুই আমার কথাটা বিশ্বাস কর, ছেলেটার অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে ছেলেটা। তো তখন না মানে ও বলছে তুমি এসব কি বলছো বলো তো, তুমি কি করে ঘরে থেকে তুমি বুঝে যাচ্ছ ছেলেটাকে, কি তুমি কি ছেলেটার বাড়ির কারোর থেকে কিছু খোঁজ খবর পেয়েছো নাকি? তখন দাদুটা বলছে না। তো তখন তো সুমন একটু রেগে গেছে যে বাড়িতে সবাই তোমাকে নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তোমার কিসে ভালো হবে, কি খেলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে, কোন ওষুধ খাবে, সেটা নিয়ে বাড়ির সবাই ভাবছে, আর তুমি এখানে বসে বসে ওই ছেলেটার কি অবস্থা আছে না আছে তুমি সেটা নিয়ে ভাবছো, এটা কেমন কথা? তো তখন ওর দাদু বলছে না রে, ছেলেটার অবস্থা খুব খারাপ সত্যি সত্যি, আমার না ইচ্ছে করছে ছেলেটার জন্য কিছু করার। তো তখন ও বলছে যে দেখো দাদু, তুমি আমাকে এবার বলো না যে কালকে তোমাকে হাসপাতালে, আরজিকর হাসপাতালে নিয়ে যেতে, যে তুমি ওই ছেলেটাকে দেখতে যাবে, এটা কিন্তু এখন সম্ভব না, তোমায় কিন্তু ডাক্তার এখন খুব রেস্ট্রিকশনে থাকতে বলেছে। এবার সুমনের না মানে খুব বিরক্ত লাগলো যে দাদু এই কথাটা বলার জন্য নিজেও জেগে রয়েছে এবং আমাকেও ডেকেছে। তো তখনও দাদুকে বলে দাদু, আমি, তুমি ভালো করে শো, আমি ভালো করে তোমার গায়ে চাদরটা জড়িয়ে দিয়ে যাচ্ছি, আর তোমার যদি কিছু মনে হয়, তোমার মানে দাদুর কাছে একটা ফোন দেয়া ছিল যে যে কাউকে দাদু ফোন করবে। বলছে যে তোমার তো এখন শরীর ঠিকই আছে, বাবাও তোমাকে দেখে গেছে, তোমার অক্সিজেন তো লাগবে না, তো তুমি ঘুমো, তুমি এত চিন্তা করো না। আর তো তোমার যদি সেরকম মনে হয়, আমি না হয় একবার গিয়ে খোঁজ নিয়ে আসবো যে ছেলেটা কেমন আছে না আছে। মানে ওইটা বলতে বলতে দাদু একটু এক্সাইটেড হয়ে গেছে। তো মানে কথার কথা জাস্ট বলেছে যে ঠিক আছে তুমি এখন ঘুমো, তোমার যদি ওই ছেলেটার খোঁজ খবর লাগে, আমি একটা বন্ধুকে পাঠিয়ে হোক বা নিজে গিয়ে হোক আমি ওই ছেলেটার খোঁজ নিয়ে আসবো, তুমি এখন ঘুমো। এই বলে ও দাদুকে বলে তুমি ভালো করে শো, আমি চাদর ফাদর মুড়ি দিচ্ছি। তো চাদর টাদর মুড়ি দিয়েছে। এবারও ঘর থেকে বেরিয়েছে দাদুর ঘর থেকে। এবার এত রাতের বেলা ডেকেছে, তো সুমনের মা বাবা সুমনকে জিজ্ঞেস করেছে যে কি দাদু তোকে কি বললো, এতক্ষণ কি কথা বললি? তো না একটু ক্যাজুয়ালি ব্যাপারটা বলে যে আর বলো না, তোমরা হয়তো খেয়াল করেছো যে দাদু যেখানে অ্যাডমিট ছিল ওইখানের দাদুর অপোজিটের বেডে একটা ছেলে ছিল, এরকম ছেলেটা খুব নেশা ভান করতো, তো খুব অসুস্থ অবস্থায় রয়েছে, তো দাদু ওই ছেলেটাকে নিয়ে চিন্তা করছে, আর আমাকে বলছে নিশ্চয়ই ছেলেটার অবস্থা খুব খারাপ। তো বাড়ির সবাই ভাবলো যে বয়স্ক মানুষ, সে একটা জোয়ান ছেলেকে ওরকম শরীর খারাপ হতে দেখে তারও হয়তো কোথাও মনে খারাপ লেগেছে খুব স্বাভাবিকভাবে, তো সেই জন্য হয়তো মনের মধ্যে এটা চলছে। তো বাড়ির সবাই ঘুমিয়ে পড়ল। ঠিক 3:45 বাজে, 3:45 3:45, হঠাৎ করে একটা অস্বস্তিতে না
সুমনের ঘুমটা ভেঙে যায়। সুমনের ঘুমটা ভেঙে যায় এবং ও খেয়াল করছে যে ওর ঘরের মধ্যে কেউ একজন ঢুকেছে, এবং এই অবস্থায় ও কিন্তু কিন্তু ভয় পায়নি। ও ভেবেছে যে ওর বাড়ির কেউ ওর ঘরে ঢুকেছে। এবার সুমন বলছে যে কে এসেছো ঘরে, কে এসেছো, এরকম করে বলছে। মানে অনেক সময় কি হয় যে মাঝে মধ্যে, যেটা সুমন লিখেছিল, যে ওর দিদির কাছে অনেক হেডফোন থাকতো। এবার ও কি করতো, ওর দিদির হেডফোন নিয়ে আসতো। হ্যাঁ, এবার এসে হয়তো কখনো গান শুনতো, বা হয়তো কোনো একটা ক্যাসেট ফ্যাসেট নিয়ে আসতো। তো ওর দিদি কি করতো, ওর ঘরে ঢুকে মাঝে মধ্যে ওগুলো নিয়ে নিত। এবার হয়তো ওর দিদি কোথাও বেরোবে, তো হেডফোনটা ভাই নিয়েছে, তো ভাইয়ের ঘর থেকে নিয়ে বেরিয়ে যেত। এবার ঘরে ঢুকলে সে তো রেসপন্স করবে, কিন্তু দেখছে, মানে সুমন বুঝতে পারছে যে কেউ একজন ঘরে ঢুকে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে কোনো কথার উত্তর দিচ্ছে না। এবার সুমন একটু বিরক্ত লাগে যে এত ভোরবেলা দিদি বা কেন ঢুকবে। এবার ও না, যখন মানে ঘুম শরীরে রয়েছে, চোখে ঘুম, এবার ও যখন একটুখানি মাথাটা উঁচু করে দেখছে যে ওর দাদু পিছনে দাঁড়িয়ে রয়েছে। এবার ও বলছে, দাদু তুমি এই ঘরে কি করে এলে, আর এত ভোরবেলা তুমি এই ঘরে এসছো কেন, আর তুমি তো, তোমার হাঁটতে চলতে একটু অসুবিধেই হচ্ছিল, তা তুমি এত দূর আমার ঘর অব্দি চলে এলে, কি বলবে তুমি, তুমি সকাল অব্দি ওয়েট করতে পারলে না? তো দেখছো দাদু কিছু বলছে না, মানে একদম স্টিল দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলছে না। এবারে ওর না একটুখানি খটকা লাগে, ও উঠে বসে। যেই মুহূর্তে উঠে বসে, ও একটা ঠাস করে, মানে খুব আলতো করে একটা বাসনের আওয়াজ হলো, ঠাস করে একটা কিছু আওয়াজ হলো, এবং বুঝতে পারলো যে কিছু একটা সরে গেল। সেই বিষয়ে কিন্তু পুরো নিশ্চিত হয়ে গেল। এবং ওই যে দাদু মানে দাঁড়িয়ে ছিল, ঘর অন্ধকার, কিন্তু অন্ধকার হলে তো তার মধ্যে কিছু তো আলো থাকে। এবার ও বুঝতে পারছে যে জানলার কাছে ও দাদু যেন একটু সরে গেছে, এবং ও দাদুকে না খুব ছোট্ট লাগছে যেহেতু একটু সরে গেছে। এবার ও না মানে জোরে বলছে, দাদু দাদু তুমি ওখানে কেন দাঁড়িয়ে রয়েছো, একটু রেগে গেছে ও, যে এত অসুস্থ শরীর নিয়ে ওর ঘরে এসছে। তখন না খুব মৃদু গলায়, খুব মৃদু কাঁপা কাঁপা গলায় ও শুনতে পাচ্ছে যে ছেলেটা না খুব কষ্ট পাচ্ছিল, খুব কষ্ট পাচ্ছিল ছেলেটা। তাই আমি ভাবলাম ওর কষ্টটা যদি আমি যেতে যেতে একটু লাঘব করে দিই তাহলে কেমন হয়। আমার তো মানুষের জন্য কিছু করার খুব ইচ্ছে ছিল, তাই জন্য। তোরা সবাই কিন্তু খুব ভালো থাকিস। এই বলে আবার একটা, মনে হলো ঘরের বাইরে থেকে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ হলো, মানে এটা কিছু, মানে বাসনপত্র জাতীয় কিছুটা পড়ে যাওয়ার আওয়াজ হলো। এবং সঙ্গে সঙ্গে কিন্তু ওর ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল, মানে ওই ঘরে যেও দেখতে পাচ্ছ যে দাদু দাঁড়িয়ে আছে, পুরো ফাঁকা হয়ে গেল। ও সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়েছে, এবং ওই পড়ে যাওয়ার আওয়াজটা কিন্তু বাড়ির সকলেও পেয়েছে। এবার বাড়িতে একজন অসুস্থ মানুষ রয়েছে, তো সবাই মোটামুটি কনসাসই ছিল। ওই আওয়াজটা পেয়ে ঘরের সবাই দৌড়ে দাদুর ঘরে গেছে। দাদুর ঘরে গিয়ে দেখছে যে দাদুর ঘরের, দাদু যেখানে শুতো তার পাশে একটা টেবিল ছিল, এবং ওখানে একটা জলের গ্লাস, একটা পেতলের জলের গ্লাস ছিল দাদুর, সেটা ঢাকা দেওয়া। দেখছে সবাই, দেখছে যে ওই জলের গ্লাসটা জল সমেত মাটিতে ঠাস করে পড়ে আছে, আর ওর দাদু অকাতরে ঘুমোচ্ছে টাইপের। এবার সবার একটুখানি অবাক লেগেছে যে জলের গ্লাসটা পড়ে গেল কি করে, আর এইমাত্র আওয়াজ হলো, তাহলে কি, মানে সবাই ভাবছে তাহলে কি দাদু জল খাওয়ার চেষ্টা করছিল। তোর মা সঙ্গে সঙ্গে কি করেছে, ওর বাবা মা দুজনেই গিয়ে জল ভরে এনে ওর দাদুকে খাওয়ানোর চেষ্টা করছে। এবং যখন ওর দাদুকে খাওয়ানোর চেষ্টা করার জন্য চেষ্টা করছে আর কি, মুখের সামনে জলটা ধরছে, তখন সবাই বুঝতে পারছে মানে শরীরে আর পালস নেই। যাই হোক, তো তারপরে তো প্রায় ভোর রাত মানে ভোর রাত, তো এসব দেখতে দেখতে ভোর হয়েই গেল। ডাক্তারবাবু এলো এবং উনি বললেন যে উনি ঘুমের মধ্যেই আর কি, বয়সও হয়েছে তখন, ওনার 85 বছর বয়স হয়ে গেল, মানে তার 2-3 দিন আগে ওনার জন্মদিন ছিল 85 বছরের। তো ডাক্তারবাবু বললেন যে এটা ওনার বয়সজনিত কারণে উনি এক্সপায়ার করে গেছে। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে তখন সুমন কিন্তু ওই দিনই সকালবেলা ওর বাবা মা সব দিদিকে সব পুরো ঘটনাটা বলল, এবং ও বলল যে না, এই ব্যাপারটা, মানে তখন ওর মানে আত্মীয় স্বজন আসবে, তখন ওর দাদুকে মানে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়নি। ও বললো যে আমি আমি আমার জন্য তোমরা 1.5 ঘন্টাটা ওয়েট করো। সঙ্গে সঙ্গে কী করলো, সুমন ওর একটা বন্ধুকে নিয়ে ওই আরজিকর হাসপাতালে গেল। গিয়ে ওখানে বিভিন্ন রকমের আর কি, মানে বিভিন্ন ছুতোনাতা দেখিয়ে ওরা কোনো রকমে ওই মেল ওয়ার্ডে উপরে উঠেছে।
উঠে দেখছে ওই যে ছেলেটা, যে ও দাদু যেখানে ভর্তি ছিল সেখানে ওই যে 25-26 বছর যে ছেলেটি নেশাভান করে যার কন্ডিশন খুব ডিটোরিয়েট করে গেছিল, মানে তার আর কি বাড়ির লোককে ডেকেছে, তাকে নাকি আইসিইউতে দেওয়া হয়েছিল এবং আইসিইউ থেকে তারপরে আবার তাকে বেডে সকালে দেওয়া হয়েছে। ছেলেটার কন্ডিশন বেটার হয়েছে, মানে ছেলেটার আইসিইউতে যখন দেওয়া হয়েছিল তখন ছেলেটা মানে প্রায় মরো অবস্থা, সেখান থেকে ছেলেটা একটু মানে বেটার পজিশনে এসছে এবং ডাক্তার বলছে এবার ও মানে বিপদমুক্ত। এবং বাড়ির লোক হাসছে, যেরকম হয় আর কি, মানে বাড়ির ছেলের এত বড় বিপদ থেকে মুক্ত হলো। এবং ওটা দেখেই ওখান থেকে ওর বন্ধুকে নিয়ে চলে আসে, এসে বাড়িতে বলছে যে মানে ওর দিদিকে বলছে যে আমি তোকে বলেছিলাম এরকম একটা ঘটনা, দাদু আমার সাথে এইগুলো শেয়ার করেছে এবং সত্যি সত্যি আমি আজকে গিয়ে হাসপাতালে দেখলাম ওই ছেলেটা কিন্তু বিপদমুক্ত হয়ে গেছে, ডাক্তার নাকি বলেছে। ইভেন সুমন কিন্তু ওর ছেলেটার মায়ের সাথে কথাও বলে এসছে এবং কথা বলেই জানতে পেরেছে যে কালকে সারাদিনও আইসিইউতেই ছিল, কিন্তু এখন সেটা পুরো বিপদমুক্ত হয়ে গেছে। এবং ওই যে ওর দাদু মনে মানে বারবার বলতো যে আমি এখনও মানুষের জন্য কিছু করতে চাই, ওই যে ওর দাদু দেখেছিল যে ওই ছেলেটা একটা অল্প বয়সী ছেলে এভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, উনি হয়তো, জানি না এটা কী করে সম্ভব হয়েছে বা এটা হয়তো পুরোটাই কাকতালীয়, উনি মানে চেয়েছিলেন মনে প্রাণে যে ওনার প্রাণ, উনি তো অনেক বয়স হয়ে গেছে, ওনার প্রাণের বদলেও যদি ওই ছেলেটা বেঁচে যায় তাহলে হয়তো পুরো পরিবারটা মানে একটা মানে ভেসে যাওয়া থেকে বেঁচে যাবে। তো সেটাই হয়তো উনি ভগবানের কাছে চেয়েছিলেন, হয়তো ভগবানও সেরকমই কিছু করেছেন, বা হয়তো হতে পারে এটা পুরোটাই মানে কোইন্সিডেন্স। কিন্তু এই ঘটনাটা কিন্তু সুমনদের পরিবারে মানে একটা অন্যরকম ঘটনা হিসেবে রয়ে গেছে এবং সুমন এবং ওর বাড়ির লোক এখন বিশ্বাস করে যে ওর দাদু ইচ্ছাকৃতভাবেই নিজের প্রাণটা হয়তো বিসর্জন দিয়েছিলেন ওই ছেলেটাকে বাঁচানোর জন্য। এটাই ছিল ঘটনা। সুমনকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু প্লিজ সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।